এইগুলো? আমি ছোট মানুষ, লজ্জা করে। খুব নির্লজ্জ পুরুষ আপনি। তাতে কি? আমি আমার একমাত্র বউয়ের সামনে বলেছি, এত লজ্জা কিসের? বউ কথাটি স্বাধীনের মুখ থেকে শুনে লজ্জায় একেবারে লাল হয়ে গেল ছোঁয়া। দৌড়ে স্বাধীনকে ছেড়ে নিজের ঘরে চলে গেল। চারিদিকে সূর্যের রক্তিম আভা জানান দিচ্ছে ঘনায়মান বিকালের। পরিবেশটা একদম শান্ত। থেকে থেকে দূর কোথাও থেকে একটা পাখি ডেকে উঠছে। ব্যালকনিতে একা একা দাঁড়িয়ে আছে ছোঁয়া। স্বাধীন গেছে ওর আর কেয়ার জন্য কিছু চকোলেট আর আইসক্রিম আনতে। সেদিনের আইসক্রিমের ঘটনা মনে পড়লে ছোঁয়ার আজও ভয়ে মুখে রক্ত শূন্য হয়ে আসে। আজও যখন স্বাধীন বলল, ছোঁয়া আইসক্রিম খাবি, ভয়ে চমকে গেল ছোঁয়া। সেদিনের সেই দৃশ্য মনে হানা দিল। হঠাৎ করেই বিকেলে স্বাধীন বলল, এই ছোঁয়া, আইসক্রিম খাবি? চমকে উঠল ছোঁয়া। আইসক্রিম? না 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 ভাইয়া, আমি খাবো না। ছোঁয়ার বলা দেখেই হো হো করে একগাল হেসে নিল স্বাধীন। কিরে, কি ভেবেছিস আজও সেদিনের মতো আইসক্রিম খাওয়াবো? ধুর বোকা, আজ সত্যি বলছি, বল খাবি? না না ভাইয়া, আমার আইসক্রিম খাওয়ার শখ মিটে গেছে, কিচ্ছু খাবো না। দুহাত দিয়ে মাছি তারাবার ভঙ্গিতে বলে ছোঁয়া। মাইর দেবো কিন্তু। অনেকদিন আমার হাতের মাইর খাসনি, তাই না? এমনি কিন্তু হাতটা নিষ্পিস করছে। হাত চুলকোতে চুলকোতে বলল স্বাধীন। কেন নিষ্পিস করছে? মারতে? না মেরিজান, আজ মারতে নয়, আদর করতে নিষ্পিস করছে। ও, ওসব হবে না। যাও আইসক্রিম আনো। কেয়ার সাথে কথা হলো, ও এক্ষুনি চলে আসবে। বাসার নাম্বার বলে দিয়েছি। আর বাঁধন কখন আসবে বলল? উনিও সন্ধ্যায় সন্ধ্যায় চলে আসবেন। আচ্ছা। বলেই চলে গেল স্বাধীন। ছোঁয়ার সবকিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। ওর জীবনে যে স্বাধীনের ভালোবাসা ছুটবে তা সত্যিই কল্পনা করতে পারেনি ও। রাগী স্বাধীন যে চিরকালকে ঘৃণা করে বলে আসছে সেই স্বাধীন চোখে মেনে নেবে, তা ভাবতেই ছোঁয়ার অবিশ্বাস লাগছে। কখনো মনে হচ্ছে এটা বুঝি ওর স্বপ্ন, খুব প্রিয় কাঙ্ক্ষিত একটা স্বপ্ন। এই বুঝি হঠাৎ ঘুম ভেঙে গিয়ে সবকিছু মিথ্যে হয়ে যাবে। ছোঁয়ার ভাবনার ছেদ ঘটালো কলিং বেলের ঝাঁঝালো শব্দে। নিশ্চয়ই কেয়া এসেছে। খুশিতে দৌড়ে গেল ছোঁয়া। দরজা খুলেই কেয়াকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল ছোঁয়া। দুই বান্ধবী আলিঙ্গন শেষে ভেতরে আসলো। কেয়া আজ আকাশি কালারের একটা জামা পরেছে, সাথে সাদা সালোয়ার ওড়না। কোকড়ানো চুলের মেয়েটি চুলগুলো খোলা রেখে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক পরেছে, সাথে ওর সব সময়ের কালো ফ্রেমের চশমা। এতেই অনেক মায়াবী লাগছিল মেয়েটাকে। উজ্জ্বল ফর্সা রঙের কেয়ার নাকটা সামান্য ডাবা, কিন্তু এতেও যেন ওর সৌন্দর্য বৃদ্ধি পায়। ওকে দেখে বোঝাই যায় না মেয়েটি এতটা চঞ্চল। কি ব্যাপার সোয়ারানি, একটু সাজগোজ কিচ্ছু করিসনি? স্যার কোথায়? উনি একটু বাজারে গেছেন। আর তুই তো জানিসই আমি সাজগোজ করতে পারি না। আমি এতেই ঠিক আছি। বললেই হলো, আজ তোর বাসায় আমাদের দাওয়াত, আর তুই কাজের বেটি হয়ে থাকবি। চল, আমি তোকে সাজাবো। আর এমনিতেও তোর সাথে তো আমার কথা বলাই উচিত না। প্রতিদিন শাহরিয়ার স্যারের এত টর্চার সহ্য করছিস নাটক করে, অথচ আমাকে একটিবার বলিসনি। দেখ কেয়া, আমি মানছি তুই রাগ করাটা স্বাভাবিক, কিন্তু আমারও কিছু করার ছিল না রে। আসলে অনেক ব্যাপার আছে এর মধ্যে। ভাই, আমি শকড যে শাহরিয়ার স্যার তোকে একদম দেখতে পারে না, কথায় কথায় রেগে যায়। আর হঠাৎ করেই শুনছি উনি তোর প্রেমিক টেমিকও নয়, একেবারে স্বামী। এত বড় সারপ্রাইজ আমি জীবনেও পাইনি, বিশ্বাস কর বোন। কেয়া, আগে আমার কথাটা তো শোন। আসলে উনি আমার স্ত্রী বলে মানতেন না। আমার ওপর ওনার রাগ ছোটবেলা থেকেই, তাই তো উনি ক্লাসে আমার সাথে ওরকম আচরণ করতেন। ওরে বাস, বিয়ে করা স্ত্রীকে নাকি মানে না। এই কেসটা কি বলতো, সব খুলে বল। বিজ্ঞের মতো করে বলে কেয়া। কেয়াকে পুরো ঘটনা খুলে বলে ছোঁয়া। কেন ও এতদিন কেয়াকে কিছু জানায়নি তাও বলে। সব শুনে কেয়া একেবারে অবাক হয়ে বলে, এত ছোটবেলায় তোদের বিয়ে হয়, এতদিন থেকে তোরা স্বামী স্ত্রী, অথচ এই তোদের সম্পর্ক, আর এখন এসে খচ্চর ছেলে এমন করছে।
তুই কিচ্ছু চিন্তা করিস না, সব আমার উপর ছেড়ে দে। কেমন টাইট দিতে হয় আমি দেখছি। তুই শুধু আমি যা বলবো তাই করবি, একদম ধরা দিবি না। আগে মশাইকে শায়েস্তা করতে হবে। ঠিক বলেছিস রে, আমিও তাই ভাবি, কিন্তু সাহস হয় না যদি উনি রেগে যান। আরে বোকা, তুই এতদিন আমায় বলিসনি কেন? আমি এতদিনে সব ঠিক করে দিতাম। এসব ছেলেদের কি করে টাইট দিতে হয় আমার জানা আছে। ফ্যালফ্যাল করে ছোঁয়া তাকিয়ে আছে কেয়ার মুখের দিকে। তুই এত কিছু কেমনে জানিস বোন? আগের পক্ষের একটা বর আছে আমার, তাই জানি। এখন চল, তোকে শাড়ি পরাবো। শাড়ি? কিন্তু কেন? আমি তো শাড়ি পরতে পারি না। এটাও আমাদের প্ল্যানের একটা অংশ, তাই বুঝবি না। আর আমি আছি কি করতে, চল আমি পরিয়ে দিচ্ছি। বলছি, শাড়ি কি পরতেই হবে? অসহায়ের মতো মুখ করে বলল ছোঁয়া। হ্যাঁ, জানিস না শাড়ি পরলে মেয়েদের বেশি সুন্দর লাগে। কিন্তু আমার তো শাড়ি নেই, বড় মার আছে, ওখান থেকে একটা নিবি? চল আগে দেখি কোনটা পছন্দ হয়। বলেই দুজন গেল শাহানা বেগমের ঘরে। শাহানা বেগমের আলমারি খুলে শাড়ি বাছতে লাগলো দুজন। একটা সাদা রঙের শাড়ি পছন্দ হয়ে গেল ওদের। শাড়িটা মনে হয় শাহানা বেগম নতুন বউ থাকতেকার, কিন্তু খুব কমই পরা হয়েছে মনে হয়, একদম নতুনের মতোই আছে। সাদা কাতান শাড়িটার পাড় কিছুটা হালকা সোনালি রঙের। দূর থেকে দেখে বোঝার উপায় নেই এটা সাদা নাকি সোনালি, কিন্তু সুন্দর বুননের আধুনিক শাড়িটি দুজনেরই খুব পছন্দ হয়ে যায়। এটাই তোকে অনেক মানাবে রে, দারুণ লাগবে, চল। বলেই শাড়িটি নিয়ে নিচের ঘরে আসে ওরা। ম্যাচিং ব্লাউজ না পেয়ে একটা লাল ব্লাউজ পরে নেয়। শাড়িটা গায়ে চড়াতেই অপসরীর মতো লাগে ছোঁয়াকে। লাল ব্লাউজও একদম ফুটিয়ে তুলেছে সৌন্দর্য। চুলগুলো খোপা বেঁধে দেয় কেয়া, চোখে গাঢ় কাজল টেনে দেয়, আর হালকা মেকআপ, গাঢ় লাল লিপস্টিক দিয়ে ঠোঁটটা রাঙিয়ে দেয় ছোঁয়ার। কেয়া নিজেই অবাক হয়ে যায়, এই হালকা সাজেই কত সুন্দর লাগছে ছোঁয়াকে। ধবধবে ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামা রঙের মেয়েটির গায়ের রং কিছুটা সোনালি রঙের, আর তাতে সাদা শাড়ি যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সৌন্দর্য। এই সোয়া, কিছু একটা কম মনে হচ্ছে। কি কম হয়েছে বলতো? আরো কি করতে চাস? এমনি অনেক সাজিয়েছিস। দাঁড়া, বলেই চোখ বুলিয়ে নিয়ে কেয়া বলে, মনে পড়েছে, তোর এই সাজের সাথে খোপায় একটু ফুল কম মনে হচ্ছে। কি করা যায় বলতো? এখন তাজা ফুল কোথায় পাবো? এই ছাদে ফুল গাছ আছে? হ্যাঁ আছে তো। তাহলে থাক। বলেই দৌড় দেয় কেয়া। ছাদে গিয়ে দেখে নানা রকম ফুল গাছ দিয়ে ভরানো। এগুলো যে ছোঁয়ার কাজ তা জানে কেয়া। সেখানে খুঁজে খুঁজে থোকা থোকা করে থাকা সাদা রঙের জুঁই ফুল পছন্দ হয় কেয়ার। যেমন সুন্দর দেখতে তেমন তার সুঘ্রাণ। কিছু ফুল ওড়নায় ছড়িয়ে নিয়ে নিচে আসে। সুই সুতা দে। এই কি করছিস কি তুই? এই সময় আবার মালা গাঁথবি নাকি? তোর মাথা খারাপ হয়ে গেছে, এত কষ্ট করতে হবে না তোর, এমনিই ঠিক আছে। তুই চুপ করবি? দে বলছি। সুই সুতো এগিয়ে দিল ছোঁয়া। কেয়া বসে একটা একটা করে ফুল সুতোই তুলল। কিছুক্ষণেই একটা মালা গেঁথে জড়িয়ে দিল ছোঁয়ার খোপায়। 16 কলা পূর্ণ হলো এবার। অসাধারণ সুন্দর দেখালো ছোঁয়াকে। সেই সাথে জুঁই ফুলের মিষ্টি গন্ধ ভুরভুর করে বেরোচ্ছে ছোঁয়ার খোপা থেকে। বাহ সোয়া, তোকে না সেই লাগছে, মন চাচ্ছে চুম্মা দেই। সাচরামি গের মতো করিস না, তাহলে আবার একজন ফিট হয়ে যাবে। তো স্বাধীন ভাই আজ এমনিই সেন্টি খাবে। মুখ ভাঁজ করে বলল কেয়া। শুধু আমার স্বাধীন ভাই নয়, আরো একজন আছে, সে সেন্টি খাবে। কে রে? তোর আরো কোনো আশিক আছে নাকি যে দিওয়ানা হয়ে আছে? আমার নই বেবি, সে কে সময়ই বলে দেবে। কলিং বেল বেজে উঠলে দুজনেই নিচে নেমে আসলো। দরজা খুলতে গেল কেয়া নিজেই, কিন্তু দরজা খুলেই যাকে দেখলো কেয়া মুখ কুঁচকে নিয়ে সরে আসলো তাড়াতাড়ি। কিছুটা এগিয়ে এসে বিড়বিড় করে বলল, এসেছেন আফ্রিকার বান্দর। আপনি কি আমায় কিছু বললেন? মানে কি কি যেন শুনতে পেলাম। না, কিচ্ছু বলি নাই।
বলিলাম আপনার দর্শন পেয়ে আমি ধন্য। হাত ভাঁজ করে বলল কেয়া। ওহ, তাই বলুন। আসলে অনেকেই তাই বলে, আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখে নাকি ক্রাশ খায়। হ ভাই হ, আমিও ক্রাশ খাইছি আপনারে দেখে। ওদের ঝগড়া দেখে শেষ ছোঁয়াই চলে এলো ওদের কাছে। এই তোরা কি শুরু করলি? হ্যাঁ, আর ভাইয়া আপনিও আসুন তো, আগে ভেতরে আসুন। মাশাআল্লাহ, এই আমি কাকে দেখছি? কোনো পরিটরি নয় তো? খুব 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 কিউট লাগছে ছোঁয়া। ধন্যবাদ ভাইয়া, তবে আপনি যতটা বলছেন ততটাও না। আসুন তো, আগে বলুন। ভেতরে এসে বসতে বসতে বাঁধন বলল। সত্যিই সুন্দর লাগছে ছোঁয়া। বলছি যে, খালি একাই শাড়ি পরলে হবে? আশেপাশে যেই কাজের বেডিগুলো আছে না, মানে তাদেরও পরাও। আর চোখে কেয়ার দিকে তাকিয়ে বলল বাঁধন। এই যে মিস্টার, আপনি কাকে কাজের বেডি বলছেন? হ্যাঁ, আপনার সাহস তো কম নয়। আমাকে কি কাজের মেয়ের মতো মনে হয়? একটু একটু আর কি, মুখ বাঁকা করে বলল বাঁধন। কি করে তেড়ে উঠতেই বাঁধন কথা ঘোরালো। বলছি ছোঁয়া, স্বাধীন ভাইকে দেখছি না যে, উনি কোথায়? উনি একটু বাজারে গেছেন ভাইয়া, এই তো চলে আসবেন। বলতেই বেলের শব্দ। ছোঁয়া বলল। কে? আমি দরজা খুলতে পারবো না, তুই যা। কেন? তোর বর আসছে, তুই দরজা খুলবি? আমি কেন খুলবো? আমার বর হলে আমি খুলতাম। যা না তুই, আমি পারবো না, খোল না দোস্ত। পারবো না। শেষমেশ ছোঁয়া যায় দরজা খুলতে। দরজা খুলতেই স্বাধীন সামনে তাকিয়ে অবাক হয়ে যায় ছোঁয়াকে দেখে। চোখ ধাঁধিয়ে যায় ওর। কোন আসমানের সাদা পরি এসে ওর সামনে দাঁড়িয়েছে যেন। স্বাধীন অজানা ঘোরের মধ্যে চলে যায়। এত কাছে থেকেও এতদিন এই সৌন্দর্য দেখতে পাইনি। এমন সৌন্দর্য উপেক্ষা করা যে অন্যায়, মহা অন্যায়। মুগ্ধ চোখে তাকিয়ে স্বাধীন ছোঁয়ার সৌন্দর্য গিলছিল। এতদিন চোখের ওপর যে জেদের পর্দা পড়েছিল, তাই তো এমন মায়াবী মেয়েটাকেই দেখতেই পাইনি। কত সুন্দর লাগছে ওর ছোঁয়াটাকে। হুট করেই যেন সেদিনের ছোঁয়া বড় হয়ে গেল। ভালো করে খেয়ালই করেনি স্বাধীন কবে ছোঁয়া এত বড় হলো। পুরো শরীরে নব যৌবনের চৌলুস বয়ে বেড়াচ্ছে। কোথাও সেই আগের অভূত ছোট্ট ছোঁয়া নেই। এই মুহূর্তে ওর পৃথিবীর সব থেকে লাস্যময়ী নারী মনে হচ্ছে, যাকে উপেক্ষা করা কঠিন। বিমোহিত হয়ে স্বাধীন তাকাতেই লজ্জায় চোখ নামিয়ে নেয় ছোঁয়া। এতদিন ভয় করে দূরে দূরে থাকা মানুষটি ওর দিকে এমন করে তাকিয়ে থাকায় ছোঁয়া লজ্জায় কুঁকড়ে যায়। ওদের এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুভ দৃষ্টি করার দৃশ্য দেখে কেয়া বিরক্ত করতেই উঠে আসে। ছোঁয়ার একদম কাছে দাঁড়িয়ে লম্বা করে স্বাধীনকে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। স্বাধীন কিছুটা হকচকিয়ে ওঠে। ওয়ালাইকুম আসসালাম। বলছি যে, এমন দুয়ারে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকিয়ে থাকবেন নাকি ভেতরেও আসবেন? ও হ্যাঁ, অবশ্যই। তা কখন এলে কেয়া? আমি তো অনেকক্ষণ এসেছি স্যার। এসেই তো সোয়াকে এমন সাজালাম, তো কেমন লাগছে ওকে? কেয়ার প্রশ্নে আবারও তাকায় স্বাধীন ছোঁয়ার দিকে। তাকিয়ে থেকেই উত্তর দেয়। অসাধারণ। ছোঁয়া তাড়াতাড়ি চলে আসে ওখান থেকে। দুটো পাগলের পাল্লায় পড়ে শুধু শুধু লজ্জা পাওয়ার চেয়ে সরে আসাই ভালো। স্বাধীনও কেয়ার হাতে চকোলেট আইসক্রিমগুলো দিয়ে বলে। এই নাও কেয়া, এগুলো তুমি আর ছোঁয়া মিলে খাও। আর বাঁধন কোথায়? ও কি এসেছে? সে কোথায় সেটা আমাকে বলছেন কেন? আমি কি তার ঘরের বউ লাগি? আপনিই দেখে নিন না। বাঁধন কথাটা শুনতে পেয়ে সাথে সাথেই জবাব দেয়। কেন, আজ বউ না হলেও কাল তো হওয়াই যায়। চাইলে আজই করে ফেলতে পারি। আমার বয়ে গেছে অমন উগান্ডার স্যারার বউ হওয়ার। ওদের থামাতে ছোঁয়া বলে ওঠে। ছি কেয়া, কি ভাষা এগুলো! আয় তো এদিকে। সবাই এসে বসে সোফায়। স্বাধীনও হাসি মুখে কুশল বিনিময় করে বাঁধনের সাথে। আবার ধন্যবাদ জানাই এভাবে ছোঁয়াকে হেল্প করার জন্য। এরই মাঝে খাবার এসে যায়। স্বাধীন বাইরে গিয়ে রিসিভ করে নেয় ডেলিভারি বয়ের কাছ থেকে। ছোঁয়াও উঠে যায় খাবার সার্ভ করার জন্য। এখন ড্রয়িং রুমে শুধু কেয়া আর বাঁধন। বাঁধন চট করে উঠে নিচের সোফাটা ছেড়ে কেয়ারটাতে বসে। কি ব্যাপার, বড্ড গায়ে পড়া ছেলে তো আপনি।
এখানে এসে বসলেন কেন? বাঁধনও কম চাই না, মুখ ভেঙচি কেটে বলল। কি সব ভাষা আপনার! সাধে কি আর আপনাকে উগান্ডা বলি? আমার ইচ্ছে করছে আমি এখানে বসেছি, আপনার ইচ্ছে করলে আমার কোলেও আপনি বসতে পারেন। ছি, আমি আপনার কোলে বসতে যাব কেন? মুখে কি কিছুই আটকায় না? বেয়াদব ছেলে। আমি বেয়াদব? ঠিক আছে, তাহলে একটু বেয়াদবি করেই দেখাই। বলেই বাঁধন আগাতে লাগলো কেয়ার দিকে। কেয়াও সরে যেতে লাগলো। কেয়া যত সরে যায় বাঁধন ততই এগিয়ে যায়। এমন করে কেয়া একেবারে ধারে চলে এলো। বাঁধন তখন আস্তে আস্তে মুখটা এগিয়ে নিয়ে যেতে লাগলো কেয়ার দিকে। কি কি করছেনটা কি? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সরুন 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 বলছি। বাঁধন তবুও এগোতেই থাকলো কেয়ার দিকে। একদম কেয়ার মুখের কাছাকাছি বাঁধনের অবস্থান হলে কেয়া দুহাত দিয়ে মুখটা ঢেকে নিল। সরুন, এসব কি কি? আমি কিন্তু চিল্লাবো। বাঁধনের এক হাত দিয়ে কেয়ার পাশের সোফাটাকে এমনভাবে ধরে রাখা আছে যে কেয়া চাইলেও উঠে যেতে পারবে না। এমন সময় বাঁধন ওভাবেই এগিয়ে কেয়ার পাশের টেবিলটা থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। কেয়া কিছুক্ষণ পর হাত দুটো মুখ থেকে সরিয়ে বাঁধনের দিকে বড় বড় করে তাকায়। বাঁধন ডোন্ট কেয়ার ভাব নিয়ে গ্লাসটা কেয়াকে দেখিয়ে বলে, কি দেখছেন? পানি পানি খাচ্ছি আমি। আপনি পাপানি খাওয়ার জন্য ওভাবে এগিয়েছিলেন? হ্যাঁ, কেন? আপনি কি মনে করেছিলেন কি খেতে আমি এগিয়েছিলাম? না মানে থাক, এমনি। কেন, আমাকে কি এতটাই অসভ্য মনে হয় আপনার? দেখুন, আমি কিন্তু খুব ভদ্র ছেলে। এতদিন ধরে নিজেকে মেয়েদের কাছ থেকে সেভ রেখেছি। ওসব চুমু টুমু খেতে আমি মেয়েদের কাছে যাই না। গর্ব করার মতো অভিনয় করে বলল বাঁধন। লাফ দিয়ে উঠে পড়ল কেয়া। এই যে মিস্টার, আপনি নাকি ভদ্র? আমি কখন বললাম আপনি চুমু খেতে এগিয়েছিলেন? আর আমি আপনার সাথে কথা বলছি কেন? যত সব ফাউল ছেলে পেলে। বলেই দমদম করে কিচেনের দিকে চলে গেল কেয়া। প্যাকেট খুলে খুলে ছোঁয়া খাবারগুলো বাটিতে রাখছিল। স্বাধীন পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ছোঁয়াকে। হঠাৎ দুষ্টু বুদ্ধি খেলে গেল ওর মাথায়। হুট করে পেছন থেকে জড়িয়ে ধরল ছোঁয়াকে। আচমকা এমন জড়িয়ে ধরায় ছোঁয়া কিছুটা চমকে উঠল। তারপরই বুঝতে পেরে স্বাধীনকে ছাড়ানোর জন্য বলল, স্বাধীন ভাইয়া ছেড়ে দাও না প্লিজ, এখানে ওরা আছে, কেউ দেখে ফেলবে, ছাড়ো না আমায়। দেখলো তো তাতে কি? আমি তো অন্য কাউকে আদর করছি না, আমি আমার বউকে আদর করছি। তবুও ভাইয়া ছাড়ো প্লিজ, কেয়া দেখলে আমার মান সম্মান সব শেষ করে দেবে। বলে বলে ছাড়ো ভাইয়া। হুম, আমি ছাড়বো না। ছাড়বে না? না। আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই একটুখানি শ্বাস নিয়ে তা স্বাধীনের গালের দিকে এগিয়ে নিয়ে গেল। দাঁড়াও, এগুলো গালে লাগিয়ে দিব। বলেই গালে লাগানোর মতো করলো। তবুও স্বাধীন না ছেড়ে বলল, দে দে লাগিয়ে, পরিষ্কারটাও তৈরি করে দিতে হবে নি, তাও আবার স্পেশাল ভাবে। ছি ভাইয়া, তুমি বড়ই ঠোঁট কাটা, যাও বলছি। বলেই জোরে ছোঁয়া ছাড়ানোর চেষ্টা করতেই বাইরে থেকে কেয়া গলা ছাড়ল। কিচেনে এত রোমান্স করতে হবে না। এই বাচ্চা মেয়ে কেয়াটাকেও একটু দেখুন, এসব দেখলে তাড়াতাড়ি পাকনা হয়ে যাব তো। স্বাধীন লজ্জায় সাথে সাথেই বেরিয়ে গেল কিচেন থেকে। আর ছোঁয়া এসে সোজা কেয়ার কান টেনে ধরল। তুই বাচ্চা তাই না? বাচ্চা নয় তো কি, একদম নাবালিকা। নাবালিকা? তা বাবু, কয়টা দাঁত উঠেছে তোমার? দুই বান্ধবী মিলেই হো হো করে হেসে উঠল। বেচারা স্বাধীন গিয়ে বসল বাঁধনের কাছে। বাঁধন মুখ দেখেই বুঝে গেল কিছু একটা হয়েছে। এই শাকচুন্নিদের জ্বালায় ভালো করে রোমান্সও করতে পারবেন না স্বাধীন ভাই। ঠিকই বলেছ, তাড়াতাড়ি একে রশি পরিয়ে নিয়ে চলে যাও তো। তুমি তো ভাই রশি পরাতেই পারছো না, এমন করলে হবে না, ডিরেক্ট প্রপোজ করে দাও, তখন দেখবে কি করে। এইটা তো ছোঁয়া না, এটা গুন্ডি ভাই। এর এত সহজে পোষ মানানো যাবে না। আর তাছাড়া ভয়ও করে, যে ডেঞ্জারাস মেয়ে। তোমরা পুলিশরা বাইরে গুন্ডা মাস্তানদের তাড়াও, অথচ বাড়িতেই গুন্ডি পুষতে ভালোবাসো।
কি করব বলুন, এটাই অভ্যেস হয়ে যায়। তাই তো ঠান্ডা ভদ্র মেয়ে দেখলে পানসে পানসে লাগে। দুজনেই হো হো করে হাসিতে মাতে। তবে কেয়া সত্যি খুব ভালো মেয়ে বাঁধন। আমার কলেজেই পড়ে তো অনেক কাছে থেকে দেখেছি। হলফ করে বলতে পারি যথেষ্ট সুন্দর মনের মেয়েটা। না হলে কি বান্ধবীর বিপদে অমন ঝাঁপিয়ে পড়তে পারে? হাসি থামিয়ে বলে স্বাধীন। আমিও জানি, তাই তো একেবারে গেড়ে বসেছি। এবার ছোঁয়ায় ভরসা, ও যদি একটা লাইন লাগিয়ে দেয়। এমন সময় ওরাও চলে আসে। তারপর চারজন মিলে একসাথে বসে ডিনার করে। এভাবেই আড্ডা দিয়ে রাত প্রায় 8টা বেজে যায়। কেয়ার আবার মেসে 8টার পর ঢুকতে দেয় না, তাই তো আর দেরি না করেও উঠতে চায়। এই কেয়া, আজ আমাদের বাসায় থেকে জানা, 8টা বেজে গেছে, এখন গেলে ঢুকতে দেবে তোকে? না রে দোস্ত, এমনিতেও এখান থেকে আমার মেস খুব দূরে নয়। আর আমি দারোয়ান মামাকে বলে আসছি, উনি খুলে দেবেন। যাস না আজকে, থাকলেই তো পারিস। না রে, সকাল সকাল ক্লাস আছে না কাল। এখান থেকে উঠে ফ্রেশ হয়ে আবার মেসে গিয়ে সব কিছু নিয়ে বের হতে হতে দেরি হয়ে যাবে। আর তাছাড়াও মেসের নিয়ম তো জানিস, হুট করে এক রাত বাইরে থাকলে সবাই খারাপ ভাববে। তার চেয়ে বরং এখন যাই, আর কাল সকালেই তো দেখা হচ্ছে। কিন্তু তুই একা যাবি কি করে? সাথে সাথেই বাঁধন বলে উঠল। বলছি যে ছোঁয়া, এবার আমিও উঠি রে, আমারও যেতে হবে। আর আমি কিন্তু কলেজের রাস্তার ওদিকেই যাব। আর চোখে কেয়ার দিকে তাকিয়ে বলল। কেয়া, যাবি ওনার সঙ্গে? দেখ দোস্ত, তুই হেঁটে গেলে তাও 15-20 মিনিট লাগবে, আর ওনার সাথে গেলে 5 মিনিটেরই তো ব্যাপার। না না, আমি ওনার সাথে যাব না, আমি একাই যেতে পারি। দেখুন মিস উগান্ডা, সব জায়গায় জিদ মানায় না। রাতে শহরের রাস্তায় একটা মেয়ে কিছুতেই নিরাপদ নয়। তর্ক না করে চলুন আমার সাথে, আমি নামিয়ে দিচ্ছি। স্বাধীনও কেয়াকে বলল। একদম ঠিক কেয়া, বাঁধনের সাথেই যাও। একা যাওয়াটা ঠিক নয়। আমি নিয়ে যেতাম তোমায়, কিন্তু ছোঁয়াও তো বাসায় একা থাকতে পারবে না। বলছি যে যেতে হলে তুমি বাঁধনের সাথেই যাও, নয়তো না। আচ্ছা ঠিক আছে স্যার। বলেই কেয়া মেনে নিল। তারপর সবাই সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে গেল কেয়া আর বাঁধন। বাঁধনের বাইকের পেছনে বসে আছে কেয়া, প্রচণ্ড বিরক্ত হয়ে। বলছি যে আমি কি ভ্যান গাড়িতে চড়েছি? এর চেয়ে তো ভ্যানও চড়ে যায়। দেখুন মিস, আমি একজন আইনের লোক, তাই আমি কিছুতেই জোরে গাড়ি চালাতে পারবো না। এটাই রুলস। আমাকে রুলস শেখান? তা কোন রুলসে লেখা আছে গাড়ি 20-এর নিচে রেখে ড্রাইভ করতে হবে? এটা স্পেশাল রুলস। আপনার থাকতে হলে থাকুন, নয়তো নেমে যান। ঠিক আছে, আমি নেমেই যাব, গাড়ি থামান। সমস্যা তো আমার না, সমস্যা আপনার। আমার তো ভালোই লাগছে, মানে সুন্দরী মেয়ে গাড়ির পেছনে নিয়ে যেতে মজাই আলাদা। আপনার সমস্যা, আপনি নেমে যান, গাড়ি থামবে না। ভারী খাটাস লোক তো আপনি, গাড়ি না থামালে নামবো কি করে? এই যে মানে এক হাতে আমার কাঁধ ধরে আস্তে আস্তে চলন্ত লিফটে ওঠার মতো করে নেমে যান, কিন্তু গাড়ি থামবেও না, স্পিডও বাড়বে না। একটা মেয়েকে একা পেয়ে এভাবে চলন্ত গাড়ি থেকে নামতে বলছেন? আপনি কি মানুষ? তাহলে চুপচাপ বসে থাকুন, খুব ভালো লাগছে আমার ড্রাইভ করতে। তার চেয়ে তো আমার পায়ে হেঁটে যাওয়াই ভালো ছিল, তাও অন্তত আরো আগে পৌঁছাতাম। বিরক্তি নিয়ে বলে কেয়া। কিন্তু আমার খুব ভালো লাগছে, কিছুটা ওই কি বলে না, ওই যে ছোটবেলার সিঁড়ির রেলিংয়ে বসে কল্পনার গাড়ি চালানোর মতো মনে হচ্ছে। সে কি ফিলিংস! থাকুন আপনি আপনার ফিলিংস নিয়ে, আমি চলে এসেছি, এখানেই নামবো। কি? এই যা, এত তাড়াতাড়ি চলে এলাম, আর একটু কম স্পিড দিতে হতো। বিড়বিড় করে বলে বাঁধন। গাড়ি থামিয়ে নামিয়ে দেয় কেয়াকে। অলরেডি 15 মিনিট লেগে গেছে, যেটা হেঁটেই 20 মিনিটে আসা যায়। তা আবার কবে দেখা হবে আমাদের? বাঁধন কেয়ার দিকে তাকিয়ে বলে। জীবনেও না, এবার যান, কল্পনার গাড়ি চালাতে চালাতে এগিয়ে যান, যত সব। বাঁধনও গাড়ি স্টার্ট দিয়ে ফিরে তাকিয়ে কেয়াকে বলে। এমন করে বলো সুন্দরী, কলিজায় লাগে গো। বলেই ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করে চলে যায়। থ হয়ে দাঁড়িয়ে থাকে কেয়া।
কিছুক্ষণ হাঁ করে থেকে বলে, কি খচ্চর ছেলে রে বাবা। সবকিছু গোছগাছ করে ছোঁয়া নিচের রুমে যাচ্ছিল। এমন সময় খপ করে ওর হাত ধরে নিচের ঘরে টেনে নেয় স্বাধীন। আচমকা টানে ছোঁয়া কিছুটা চমকে ওঠে। নিস্তব্ধ রজনী, চারিদিকে নিস্তব্ধতা জানান দিচ্ছে রাতের গভীরতা। বদ্ধ ঘরে কাছাকাছি দাঁড়িয়ে আছে দুটি প্রেমিক যুগল। দুজনের মনেই গভীর প্রেম বিরাজ করলেও নারীর হৃদয়টি প্রেমিক পুরুষটিকে জ্বালানোর এক দুষ্টু মিষ্টি খেলায় মেতেছে। সে কিছুতেই এই জেদি পুরুষটির কাছে ধরা দিতে রাজি নয়। তার যে অনেক হিসেব নিকেশ বাকি। আচমকা টানে ছোঁয়াকে নিচের রুমে টেনে নিয়ে দরজা বন্ধ করে দেয় স্বাধীন। দেওয়ালের সাথে ছোঁয়াকে নিজের দুহাত দুদিকে দিয়ে আটকে রেখেছে। আমায় কেন আটকালেন স্বাধীন ভাইয়া? আমি আমার রুমে যাব। রুমে যাবি না? এই মেয়ে, তোকে শাড়ি পরতে কে বলেছে বলতো? কেন পরেছিস? আমাকে জ্বালানোর সবগুলো উপায় তোর জানা, তাই না? আমি কি করলাম স্বাধীন ভাইয়া? এমনি শখ হলো তাই পড়েছি। এমনি শখ হলো তাই পড়েছিস, তাই না? নাকি আমাকে আরও বেশি পড়াতে এসব আয়োজন? কে দেয় বলতো তোকে এসব বুদ্ধি? ওই বান্দর কেয়া, তাই না? কাল ক্লাসে ওর হচ্ছে। না না ভাইয়া, এসব কি বলছো? কেয়া কেন কিছু বলতে যাবে? সত্যি আমার শখ হলো তাই পড়েছি। ও আচ্ছা। তাই পড়েছি কেন, ভালো লাগছে না বুঝি? শাড়ি পরলে তোকে যদি ভালো না লাগে তবে শাড়ির সৌন্দর্যই মূল্যহীন। আচ্ছা, শখে পড়েছিস তাই না? তো শখে যখন পড়েছিস তো এর দাম তো দিতেই হবে। বলেই স্বাধীন মুখ নিয়ে যায় ছোঁয়ার উন্মুক্ত গলার দিকে। শুভ্র রঙা চুই ফুল যেখানে ঘাড়ে লুটুপুটি খাচ্ছে ঠিক তার পাশেই মুখ ডুবিয়ে দেয় স্বাধীন। হঠাৎ স্বাধীনের এহেন কাণ্ডে শিহরিত হয় ছোঁয়া। তৎক্ষণাৎ মনে পড়ে কেয়ার দেওয়া বুদ্ধি। ও মা গো, মরে গেলাম গো, কি ব্যথা! আমার এমন হচ্ছে কেন? বলেই ছোঁয়া পেট চেপে ধরে বসে পড়ার মতো করে। হঠাৎ ছোঁয়ার এমন আর্তনাদে ভীষণ রকম চমকে ওঠে স্বাধীন। এই এই ছোঁয়া, কি হয়েছে তোর? এমন করছিস কেন? বল আমায়, কি হলো? ব্যথা, খুব ব্যথা ভাইয়া। আমি রুমে যাব, দাঁড়াতে পারছি না। ও বাবা গো! ব্যথা? কোথায় ব্যথা? কিসের ব্যথা? বলবি তো আমায়? ডক্টরকে ফোন করব? প্লিজ বল লক্ষ্মীটি। ছোঁয়া আবারও আগের মতো চিল্লানোর মতো করে বলল, পেটে ভাইয়া, পেটে ব্যথা। বাইরের খাবার খাইছি তো, তাই মনে হয় এমন হচ্ছে। আমি আমার রুমে যাব। কোথায় দেখি? আমি মেসেজ করে দেই। আর চল, কিছু মেডিসিন দিচ্ছি, খেয়ে নে। এই করছো কি? আমার কোনো মেসেজের দরকার নেই, আর মেডিসিনও নিতে হবে না। একটুখানি আমার বিছানায় গড়াগড়ি করলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ব্যথা বিছানায় গড়াগড়ি করলেই ঠিক হবে? তো আমার বেডেই কর। চল, তোকে আমি বেডে নিয়ে যাচ্ছি। না না ভাইয়া, তোমার বেডে হবে না, আমাকে আমার বেডেই যেতে হবে। আর আমি একাই যেতে পারবো। এই না, তোকে মেডিসিনও নিতে হবে। চল, আমি তোকে নিয়ে যাচ্ছি। বলেই স্বাধীন কোলে তুলে নিল ছোঁয়াকে। হঠাৎ কোলে নেওয়ায় ছোঁয়াও চোখটা সামলাতে না পেরে স্বাধীনের গলা দুহাতে ছড়িয়ে নিল। তারপর স্বাধীন ছোঁয়াকে নিয়ে ওর রুমের দিকে নিয়ে গেল। তুই একটু সহ্য কর ছোঁয়া, আমার কাছে মেডিসিন আছে, আমি খাইয়ে দিচ্ছি। তুই খুব তাড়াতাড়ি ভালো হবি, একটু কষ্ট কর প্লিজ। উদ্বিগ্ন হয়ে স্বাধীন ছোঁয়াকে রুমের দিকে নিয়ে গেল। তুমি ফেসে গেছো সাইকোলজি মাস্টার। কোনটা আসল ব্যথা আর কোনটা নকল ধরতে পারলে না কেন? আমায় কষ্ট দিতে না, এখন আমার সময়। মনে মনে এসব বলে হাসে ছোঁয়া, আর মুখে আবারও চিল্লিয়ে ওঠে, ও মা গো, ও বাবা গো, খুব ব্যথা। একটু একটু কষ্ট কর ছোঁয়া, এই তো সেরে যাবে। বলে ছোঁয়ার বিছানায় আস্তে করে শুইয়ে দিল স্বাধীন। এবার গেল নিচের রুমে মেডিসিন আনতে। স্বাধীন বাইরে যেতেই এতক্ষণে চেপে রাখা হাসিটা ফিক করে হাসল ছোঁয়া। এই নে, এই মেডিসিনটা খেয়ে নে, তাড়াতাড়ি সেরে যাবে। বলেই এক গ্লাস পানি এগিয়ে দিল স্বাধীন। আমি খাচ্ছি ভাইয়া, তুমি জানালাটা লাগিয়ে দাও না প্লিজ, খুব হাওয়া আসছে। স্বাধীন গেল জানালা লাগাতে। সেই ফাঁকে ছোঁয়া ঔষধটা খাটের পাশে ফেলে দিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। এবার চোখ বন্ধ কর ছোঁয়া, একটু ঘুমানোর চেষ্টা কর, আমি আছি। চোখ দুটো বন্ধ করে ছোঁয়া পাশে স্বাধীন বসে ওর চুলে বিলি কাটতে থাকে। এক সময় চোখ দুটো সত্যিই লেগে আসে ছোঁয়ার। কোনো রকমে চোখ খুলে স্বাধীনকে বলে,
এবার তুমি যাও ভাইয়া, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে। বলেই স্বাধীন ছোট্ট একটা চুমু খায় ছোঁয়ার কপালের মাঝখানে, আর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, যতদিন না তোকে আমি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করছি ততদিন তুই আর এমন করে শাড়ি পরে সাজিস না ছোঁয়া। আমার কষ্ট হয় রে, খুব কষ্ট। নিজেকে সামলাতে পারি না। তোর প্রেমে ডুবে যেতে ইচ্ছে করে। কেন ইচ্ছে করে ছোটবেলা থেকেই আমায় পড়াস তুই? তুই আমার সব থেকে বড় নেশা। তা কেন বুঝিস না? ঘুমা আমার পরি। বলেই দরজা লাগিয়ে চলে যায় স্বাধীন। ও এখন নিকোটিনে পড়বে। প্রেয়সীর এই মাদকময় নেশা কাটাতে সত্যিকারের আরও একটা নেশা যে ওর প্রয়োজন। তাই তো সিগারেটটা ধরিয়ে ব্যালকনিতে গিয়ে বসে স্বাধীন। ছোঁয়া ও স্বাধীনের কথাগুলো শুনতে পেয়ে শুধু বাঁকা একটা হাসি দিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। প্রায় রাত 12টা। শাড়ি পরে থাকায় খুব অস্বস্তি লাগে ছোঁয়ার, সাথে খুব তেষ্টাও পায়। তখন ওভাবে ঘুমিয়ে পড়াই রুমে পানি এনে রাখা হয়নি, সেই সাথে শাড়িও চেঞ্জ করা হয়নি। তাই তো উঠে সোজা ওয়াশরুমে যায়। শাড়িটা পাল্টে পছন্দ মতো একটা সুতির জামা পরে নেয়। এবার পানি খেতে নিচে যাওয়ার জন্য বের হয়। দরজা খুলতেই দেখতে পায় স্বাধীন বারান্দায় দাঁড়িয়ে অন্যদিক হয়ে সিগারেট ফুঁকছে। এত রাত হয়ে গেছে তবুও ঘুমায়নি ছেলেটা। গভীর আকাশে ওঠা অর্ধচন্দ্রটা অবলোকন করছে একাই। নিচে নিচেই কিছুটা অনুতপ্ত হয় ছোঁয়া। পেটে ব্যথার বাহানাটা দেওয়া একদম ঠিক হয়নি। কিভাবে এত রাতেও ছেলেটা না ঘুমিয়ে দাঁড়িয়ে আছে? প্রচণ্ড ভালোবাসায় সিক্ত হয় ছোঁয়ার মন। ওর স্বাধীন ওর জন্য আজ কতটা ব্যস্ত। এত ভালোবাসা ওর জন্য জমা ছিল, এতটা সার্থক কপাল ওর। ছোঁয়াও এবার আর নিজেকে আটকায় না। আস্তে আস্তে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে স্বাধীনকে। স্বাধীনও সামনে থেকে ছোঁয়ার হাত দুটো আঁকড়ে ধরে। উঠলি কেন? একটু আগেই তো দেখলাম ঘুমিয়ে আছিস। ব্যথা কমেছে? তুমি কি করে বুঝলে স্বাধীন ভাইয়া এটা আমি? রাতে কোনো শাকচুনিও তো হতে পারে। তোকে একদিন বলিনি? তোকে চিনতে তোর গায়ের গন্ধই আমার যথেষ্ট। তুই কখন কি পারফিউম ইউজ করিস তা আমার মুখস্থ। তোর প্রত্যেকটা ছোঁয়া আমার চেনা। তোর পায়ের ধাপ আমার মাপা। আর শাকচুন্নির কথা বলছিস? এক শাকচুন্নির যন্ত্রণাই বেহাল দশা, আবার আরেকটা কই থেকে আসবে? আর আসলেও এই শাকচুন্নি কি আস্ত রাখবে তাকে? একদম নয়, একেবারে গলা টিপে দিব। তুমি ঘুমাওনি ভাইয়া? ওভাবে রেখে আমি ঘুমাবো কি করে? একটু পরপর গিয়ে দেখে আসছি। তুমি চলো ভাইয়া, ঘুমোবে। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আর একটা কথা, আর কখনো তোমাকে কষ্ট দিব না। আচ্ছা ঠিক আছে। বাই দ্য ওয়ে, এভাবে কি জড়িয়ে ধরে থাকবি আমাকে? তাহলে তো সারা রাত না ঘুমিয়েও কাটিয়ে দিতে পারবো আমি। লজ্জায় কুঁকড়ে গেল ছোঁয়া। তাড়াতাড়ি করে ছেড়ে দিল স্বাধীনকে। যথাযথ দূরত্বে গিয়ে দাঁড়ালো। হয়েছে, এত লজ্জা পেতে হবে না। আমি কিন্তু বড়ই বেলাজ। সাইকোলজি টিচার তো। এসব লজ্জা শরম অনেক আগেই চলে গেছে। আর আপনিও আমার সাথে থাকতে গেলে এত লজ্জা পেলে চলবে না ম্যাম। ছি, কি অসভ্য। বলেই ছোঁয়া স্বাধীনের রুমে আসে, সাথে স্বাধীনও। এবার শুয়ে পড়ো তো তুমি, আমি হাত বুলিয়ে দিচ্ছি। তোকে কিচ্ছু করতে হবে না। তুই এখানে থাকলে আমার ঘুম আসবে না। অনেক দুষ্টমি বুদ্ধি মাথায় আসবে। আবারও বেসামাল হয়ে যেতে পারি। তার চেয়ে বরং যা, রুমে গিয়ে ঘুমা। আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো, ঠোঁটকাটা পুরুষ। বলে ছোঁয়াও পানি খেয়ে এসে নিচের রুমে চলে গেল। একটি উজ্জ্বল দিনের সমাপ্তি হলো দুটো নরনারীর রঙিন ভালোবাসার মধ্য দিয়ে। ফুরফুরে সুন্দর সকাল, প্রকৃতিতে প্রথম কার্তিকের ছোঁয়া। প্রচণ্ড প্যাচপ্যাচে গরম ছেড়ে হালকা শীতের আমেজ। সকালবেলা বিন্দু বিন্দু শিশিরেরও দেখা মিলছে আজকাল। সকাল সকাল একটু একটু শীতও লাগছে। ছোঁয়া ছাদে গাছগুলোতে পানি দিয়ে এলো। আজ আলম চৌধুরী আর শাহানা বেগমের আসার কথা, তাই তো ছোঁয়া আজ কলেজে যাবে না। এতদিন পর ওনারা আসছেন বলে ছোঁয়া সকাল থেকে স্বাধীনের সাথে লেগেছে বাজারে যাওয়ার জন্য। বড় আপু বড়মার পছন্দের খাবারগুলোও আজ রান্না করে রাখবে। এই কদিন ওখানে কি খেয়েছে না খেয়েছে তার ঠিক নেই। বড় দেখে একটা ইলিশ মাছ আনার কথাও বলেছে ছোঁয়া। আলম চৌধুরী ইলিশ মাছের পাতুরি খেতে খুব পছন্দ করেন। কিছু কুমড়ো পাতাও আনা দরকার। ছাদের সবগুলো শুধু ফুল গাছ, একটু সবজি গাছও
যে লাগানো দরকার তা এবার বুঝলো ছোঁয়া। স্বাধীনকে সেই সকালে ঘুম থেকে তুলেছে ছোঁয়া। ওর আবার ক্লাস আছে, তাই তো বাজারগুলো করে দিয়ে কলেজে যাবে। ওখানে ক্লাসটা কমপ্লিট করে এয়ারপোর্টে যেতে হবে ওনাদের আনতে। 12টা বাজতে বাজতেই পৌঁছে যাবেন ওনারা। স্বাধীন বিরক্ত মুখে বাজারের দিকে যাচ্ছে। সকালবেলায় মেজাজটা খারাপ করে দিয়েছে পাজি মেয়েটা। আজ যেন পাওয়ার বেড়ে গিয়েছে ওর। একটু কাছে ঘেঁষাই যাচ্ছে না। পাক্কা গৃহিণীর মতো ঠেলে ঠুলে বাজারে পাঠালো। একটু কাছে গিয়েও লাভ হয়নি। ঘরদোর পরিষ্কার করতে ব্যস্ত। স্বাধীন একটু হাত ধরে টেনে নেওয়ায় ময়লা হাত স্বাধীনের সাদা শার্টে লাগাতে চাচ্ছিল। কি সাহস, ভাবা চাই! এতটুকু পাত্তাও দিল না। সময় আমারও আসবে, তখন দেখাবো মজা। মনে মনেই শাসিয়ে নেয় স্বাধীন। তারপর গোমরা মুখেই লিস্ট দেখে দেখে বাজারগুলো নিতে থাকে। আজব, এই মেয়েটা লিখেছে কত বাজার, মনে হচ্ছে পুরো দোকানগুলোকে তুলে নিয়ে গিয়ে দিতে হবে। বদমাইশ মেয়ে, আমার সাথে লাগছিস। অনেক দিন উত্তম মধ্যম পড়েনি, তাই মনে মনেই বিড়বিড় করে স্বাধীন। মুখে একরাশ রাগ আর বিরক্তি ঝুলিয়ে রেখেই ঝটপট বাজারগুলো করে নিল ও। বাসায় গিয়ে আবার নাস্তা করে কলেজে যেতে হবে। উনি আবার কড়া করে বলে দিয়েছেন নাস্তা বাসায় করতে। ভাবা যায়, এই 2 দিনেই কেমন ছড়ি ঘোরানো শুরু করেছে। বাজারের ব্যাগগুলো এনে জোরে করে রাখলো স্বাধীন ছোঁয়ার সামনে। মুখে এখনো সেই বিরক্তি। ইস, নাকের ডগায় যেন রাগ লেগেই থাকে। মনে মনেই বলে ছোঁয়া। কাছে এসে বাজারগুলো নিতে নিতে বলে, কি ব্যাপার স্বাধীন ভাইয়া, এমন করে কেউ বাজারে ব্যাগ রাখে? সবজি নষ্ট হয়ে যাবে তো, আর তখন কিন্তু আবার বাজারে পাঠাবো। কথাগুলো বলতেই হাত দুটো ছট করে ধরে ফেলে স্বাধীন। ওর অভ্যেস মতো বেঁকিয়ে ধরতেই তেলে বেগুনে চলে ওঠে ছোঁয়া। দেখো, আজ আমায় অনেক রান্না করতে হবে। হাতে আবার ব্যথা দিও না, তাহলে কিন্তু রান্না করতে পারবো না। আর এই বাজারগুলো এখানেই পচবে। দাঁত কিরমির করে হাত ছেড়ে দেয় স্বাধীন। সাথে সাথেই কোলে তুলে নেয় ছোঁয়াকে। কি করছো স্বাধীন ভাইয়া, আমায় ছাড়ো। আমার অনেক রান্না করতে হবে। এখন এসব লুচুগিরি করতে এসো না। নামাও আমায়, নামাও বলছি। স্বাধীন কোনো কথা না বলে সোজা সোফায় এনে দাঁড়িয়ে থেকেই জোরে ছেড়ে দিল ছোঁয়াকে। অনেকটা ওপর থেকে পড়ে ছোঁয়া কিছুটা ব্যথা পেল। এই তো নামিয়ে দিলাম, থাক এখানে। সকাল থেকে অনেক জ্বালিয়েছিস, এবার থাক পড়ে। বেশিবার বেড়েছে না? বলেই স্বাধীন সোজা টেবিলে গিয়ে বসলো। ও মা গো, ও বাবা গো, আমার কোমর ভেঙে গেল গো। আমার স্বামীর সংসার আমি কেমনে করব গো? কোথায় আমার স্বামী? এসে আমায় বাঁচাও গো। তোমার বউ আজ ইন্তেকাল করবে গো। স্বাধীন আবার উঠে যায়। স্বাধীনের ওঠা দেখে ছোঁয়া একেবারে থেমে যায়। না না না, আমি আর চিল্লাবো না। আমার স্বামী, তোমার বউ একদম ঠিক আছে। তোমার আসতে হবে না। স্বামী, তুমি দূরেই থাকো। চেয়ারে বসে ছোঁয়ার দিকে আজ চোখে তাকিয়ে বাঁকা হাসে স্বাধীন। ছোঁয়া ততক্ষণ ওখানেই পড়ে থেকে ওর প্রাণপুরুষটার খাওয়া দেখে। কত সুন্দর মানুষটা! কত মেয়ে এমন হ্যান্ডসাম ছেলের জন্য পাগল। ধবধবে ফর্সা ছেলেটির চেহারায় যেন অন্য কিছু আছে, একদম আলাদা সবার থেকে। বারবার ছোঁয়া সেই আলাদা কিছুটাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হয়। কখনো ওর চোখ দুটোকে আলাদা মনে হয়, তো কখনো ভ্রু দুটি, আবার কখনো ঠোঁটগুলো, তো আবার কখনো সুন্দর সাদা ঝকঝকে দাঁতগুলো। সবকিছুই সুন্দর, যেন আল্লাহ স্বাধীনকেই দিয়েছে এমন মনে করে ছোঁয়া। স্বাধীনের ডান সাইডের হালকা গ্যাজ দাঁতের প্রেমে চেয়ে ও কতবার পড়েছে তার ইয়াত্তা নেই। পৃথিবীর সব থেকে সুন্দর যেন ওর স্বাধীন ভাই। অমন চুরি করে করে দেখতে হবে না আমায়। এমনি সকাল থেকে জ্বালাচ্ছিস, আবার ওভাবে দেখলে বিষম খাবো। চাইলে সামনে এসে বসে দেখতে পারিস, একেবারে যত ইচ্ছা। রুটি ছিঁড়ে নিতে নিতেই বলে স্বাধীন। লজ্জায় ছোঁয়া একাকার হয়ে যায়। তাড়াতাড়ি উঠে বাজারের ব্যাগ নিয়ে কিচেনে যাওয়ার সময় স্বাধীনের কানের কাছে মুখ এনে বলে গেল। পৃথিবীর সবচাইতে ঠোঁট কাটা পুরুষ তুমি স্বাধীন ভাই। বলেই ছোঁয়া দৌড়ে চলে গেল। রুটি মুখে দেওয়ার আগেই প্রেয়সীর এক টুকরো কথায় এতক্ষণে সব রাগ গলে জল হয়ে গেল স্বাধীনের। সুন্দর মুখের এক ফালি হাসি দিয়ে খাবারটুকু খেতে লাগলো স্বাধীন।
দুপুরে স্বাধীন একেবারে আলম চৌধুরী শাহানা বেগম নিয়ে বাসায় ফিরল। দরজায় কলিং বেল বাজাতেই দৌড়ে এসে ছোঁয়া খুলে দিল। দরজা খুলেই শাহানা বেগমকে দেখেই ঝাঁপিয়ে পড়ল ছোঁয়া। মা মেয়ে দুজনেই গভীর মমতায় একে অপরকে জড়িয়ে নিল। পাশে আলম চৌধুরী আর স্বাধীন দাঁড়িয়ে এমন সুন্দর দৃশ্য উপভোগ করলো। স্বাধীন খুব ভালো করেই জানে অন্য কোনো মেয়ে হলেই হয়তো ওর বাবা মাকে এমন করে ভালোবাসতো না, যেখানে ছোঁয়া প্রায় নিজের থেকেও ভালোবাসে ওর বাবা মাকে। পাশে দাঁড়িয়ে একটু কপট রাগ হয় স্বাধীনের। ইস, শ্বশুর শাশুড়ির প্রতি কি যত্ন! খালি বরের দিকেই কোনো নজর নেই। সেই সকালবেলা একটু কাছে যাওয়ার কত চেষ্টা করলাম, কিছুতেই এলো না। উল্টো আমার শার্টে ময়লা দেওয়ার ভয় দেখালো। আর এখন শাশুড়িকে পেয়ে একেবারে বুকে জড়িয়ে নিচ্ছে। শুধু শাশুড়ির ছেলের দিকে নজর নেই, বজ্জাত মেয়ে। মনের রাগগুলো বিড়বিড় করে সামনে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই। ওরা সবাই অলরেডি ড্রয়িং রুমে গিয়ে বসেছে। আর ও মহারানী তো পারলে ওর বড়মার কোলে বসবে। আর এখানে একা মস্ত বড় লাগেজ হাতে দাঁড়িয়ে আছে স্বাধীন একা। আছিপ, একটু তো ডাকতেও তো পারে। এতক্ষণে স্বাধীনের ডাক এলো। শাহানা বেগম ডাক দেওয়ায় কিছুটা খুশি মনে স্বাধীন ভেতরে ঢুকছিল। এমন সময় কানে এলো, এই স্বাধীন, লাগেজটা খুলতো বাবা, ছোঁয়ার জন্য কিছু ড্রেস এনেছি, দেখুক মেয়েটা, ওর পছন্দ হয় নাকি। রাগে আবারও গাল ফুলালো স্বাধীন। ধরাস করে লাগেজটা রেখে বসে পড়ল সোফায়। দেখছো না আমি কত কষ্ট করে লাগেজটা সেই এয়ারপোর্ট থেকে আনছি। যা ড্রেস তাকে নিজেই বের করে নিতে বলো, আমি কেন বের করব? কিরে স্বাধীন, এটা কেমন কথা বাবা? এখনো ভালো হবি না তোরা? আলম চৌধুরী বলে উঠলেন। স্বাধীনের ফোলানো মুখ দেখে চোখ টিপে হাসল ছোঁয়া। স্বাধীনও কম চায় না, সেও চোখ দিয়ে পুছিয়ে দিল। তোর খবর আছে। দুপুরে ইলিশের পাতুরি পাতে পড়তেই খুশিতে গদগদ হয়ে উঠলেন আলম চৌধুরী। একটুখানি মুখে দিয়েই শুরু করলেন প্রশংসা। আহা, একেবারে আমার মায়ের হাতের পাতুড়ির মতো হয়েছে বাবা। বাজার থেকে মাছ এনে দিলে মাও আমাদের দুই ভাইকে এমন পাতুড়ি রান্না করে খাওয়াতো। কতদিন পরে মায়ের রান্নার সেই স্বাদ। ছোঁয়া মা আমার একেবারে মায়ের হাত পেয়েছে। বলেই ছোঁয়াকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন আলম চৌধুরী। ছোঁয়া, তুই একাই এত রান্না কেন করতে গেছিস মা? এত রান্না করতে তোর কম কষ্ট হয়েছে? আরে বাবা, আমরা তো বাড়িতেই ফিরছি নাকি, আস্তে আস্তে রান্না করে খাওয়াতি। শাহানা বেগম বলে উঠলেন, আর বলো না মা, সকালবেলায় ওনার আবদার, পুরো বাজারটাই ওনার কাছে তুলে এনে দিতে একেবারে মানিব্যাগ ফাঁকা করে দিয়েছে। স্বাধীনের বলা কথায় প্রত্যেকে হো হো করে হেসে উঠল। মহা আনন্দে কেটে গেল চৌধুরী বাড়ির কিছু সুন্দর মুহূর্ত। সারা দিন শাহানা বেগম ওখানে কত কি দেখেছে, এইসব বলেই কাটিয়ে দিল। ছোঁয়াও মনোযোগ সহকারে সেই সব বিবরণ শুনে কখনো বিস্মিত, কখনো হতাশ, আবার কখনো হো হো করে হেসে উঠল। সারা দিনের আনন্দ শেষে বিপত্তি বাঁধল যখন স্বাধীন বলল, এই ছোঁয়া, আজ তো তুই কলেজে যাসনি। আজ যে অধ্যায়টা ক্লাসে পড়িয়েছি সেটা আমার রুমে আয়, তোকে বলে দিচ্ছি। 5 মিনিটে চলে আসবি। বলেই স্বাধীন উপরে চলে গেল। আর এদিকে ছোঁয়া সকাল থেকে করা বদমাইশির কথা মনে করে ভয় পেয়ে গেল। এই লোকটাকে করে কোনো বিশ্বাস নেই, যা খুশি করতে পারে। আর এদিকে শাহানা বেগমও কম অবাক হলেন না। যেই ছেলে সামান্য ওর বইয়ে হাত দেওয়ায় শাস্তি দেয়, সে কিনা পড়ানোর জন্য ডাকছে। 1 ঘন্টা ধরে কান ধরে দাঁড়িয়ে আছে ছোঁয়া। 2 হাত দিয়ে কান ধরে রাখায় হাত এবং কান দুটোই প্রায় অবশ হয়ে গেছে। কিন্তু সামনে বসে থাকা মানুষটির কোনো ভাবান্তরই নেই। সে নিজের মতো বইয়ে মুখ গুজে রেখেছে। এতক্ষণ হয়ে যাচ্ছে তবুও তার তাকানোর নাম নেই। ছোঁয়া শুধু একবার করে টেবিলে ঘড়িটার দিকে তাকিয়ে দেখছে। 10 মিনিটে কান ধরিয়ে দিয়েছে, এখন প্রায় 11:20 বাজতে চলল। তবুও তার কোনো শাস্তি মকুবের কথা নেই। ছোঁয়ার অপরাধ হুট করে সাইকোলজির একটা প্রশ্ন ধরে, আর ছোঁয়া তা পারে না। অথচ স্বাধীন যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন করেছে এখনো ক্লাসে অতদূর পড়া শুরুই করেনি। ছোঁয়া যেমনই বলেছে, ভাইয়া এই অধ্যায় তো এখনো পড়াওনি, আমি কি করে পারবো? চুপ কর বেয়াদব, ক্লাসে পড়ায়নি বলে কি তুইও আর বই খুলে দেখিসনি?
কি করিস সারাদিন? সামান্য একটা প্রশ্নের উত্তর দিতে পারছিস না, আর মুখে মুখে কথা। ধর কান ধর, ধরে দাঁড়িয়ে থাক যতক্ষণ না আমি বলছি। বলছি যে আমার ঘুম পাচ্ছে, আমি আমার রুমে যাব। আমার মুখে কথা বেশিবার বেড়েছে না? এখন ঘুম পাচ্ছে কেন? সারাদিন তো খুব লাফালাফি করলি, একেবারে ধরাই যায় না তোকে। এবার আর প্রশ্নের উত্তর দিতে পারছিস না কেন? কপালে খুব দুঃখ আছে, কান ধর। আগেকার মতো ধমক দিয়ে বলল স্বাধীন। ছোঁয়া যেন অবাক হয়ে দেখল স্বাধীনকে। কি ছেলে রে বাবা, এখনই আসে আদর করতে আর এখনই এত বকা। ছোঁয়া বুঝতে পারলো এটা তার প্রশ্ন না পারার শাস্তি না, বরং সকালে ওর কথাই ধরা না দেওয়ার মাসুল। শয়তান খবিস বেটা, ঠিকই করেছি সেদিন শাড়ি পরে জ্বালিয়ে। আজ আবার আমায় কষ্ট দেওয়া হচ্ছে। এসেই দেখিস আমার কাছে, তখন বুঝাবো। মনে মনেই বিড়বিড় করে ছোঁয়া। বইয়ের দিকে তাকিয়ে থেকেই স্বাধীন বলে, আমাকে গালি দেওয়া শেষ হলে এবার কান ছাড়, আর আমার মাথাটা একটু মালিশ করে দে। কি করে বুঝলো আমি ওনাকে গালি দিচ্ছি? হায় আল্লাহ, নিজের মনের মধ্যেও কি একটু স্বাধীনভাবে চিন্তা করতে পারবো না? এখানেও ওনার ধরে ফেলতে হবে? ছে, নাউজুবিল্লাহ, এখানেও ওনার নাম বলে ফেলছি। কান ছেড়ে দিয়ে মনে মনে ভাবে ছোঁয়া। তারপর একাই মাথায় চাটি মেরে হাসে। এই মেয়ে, পাগল হয়ে গেলি নাকি? যা আগে আমার জন্য কফি করে নিয়ে আয়, সুগার একদম হালকা দিবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। বলেই ছোঁয়া গেল কিচেনে। ঝটপট এক মগ কফি বানিয়ে ফেললো। এবার ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। কফিতে চিনির বদলে 4 চামচ লবণ মিশিয়ে দিল। এবার মনের আনন্দে স্বাধীনের কাছে নিয়ে গেল। বাহ, খুব তাড়াতাড়ি বানিয়ে আনলি তো। কান ধরে থেকে হাতে জোর এসেছে দেখছি। আচ্ছা, তাহলে রোজ তোকে 1 ঘন্টা করে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। তা তুমি রাখো ভাইয়া, এবার আমি যাই। বলেই ট্রেটা নিয়ে ছোঁয়া দরজার দিকে হাঁটা ধরল। এই দাঁড়া, আমি তোকে যেতে বলেছি। আয় এখানে বস, কফি শেষ না হওয়া পর্যন্ত আমার মাথা মালিশ করে দিবি। বলেই স্বাধীন কফিতে কেবল মুখ দিয়েছে, অমনি কড়া লবণে তিতা হয়ে যাওয়ার সাথে চোখ মুখ কুঁচকে নেয়। তারপরে বুঝতে পারে এটা তার ছোঁয়া রানীর কাজ। তাই তো সুন্দর করে মুখে একটা হাসি দিয়ে বলে, ছোঁয়া এখানে আয়, শোন। না না ভাইয়া, আমি যাব না, আমি রুমে গেলাম। এই তোকে আমি ডেকেছি, আয় বলছি, এখানে আয় বস। ধমক দিয়ে বলে স্বাধীন। আগের মতো আবারও ধমক দেওয়ার ভয়ে চুপসে যায় ছোঁয়া। একটু বেশি বেয়াদবি বলে ফেলেছে বলে মনে হয়। ভয়ে ভয়ে স্বাধীনের পাশে গিয়ে বসে ছোঁয়া। নে কফিটা খা, এটা তোর। আমি কফি খাই না ভাইয়া, এটা তোমার। কেন? আজ খাবি? আর হ্যাঁ, পুরোটাই। আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আর এমন হবে না। আচ্ছা ঠিক আছে, 2টো অপশন আছে তোর কাছে। হয় এইসবগুলো তুই খাবি, নয়তো গুনে গুনে 10টা চুমু দিবি আমায়। এখন বাকিটা তোর ইচ্ছা। কি করছো তুমি? ঠিক আছে, আমি কফি খাচ্ছি। বলেই মগে মুখ লাগায় ছোঁয়া। কিন্তু একবার নিয়েই বুঝতে পারে এটা খাওয়ার কতটা অযোগ্য। এত বিষাদ জিনিস পৃথিবীতে হতে পারে না। অসহায় মুখে স্বাধীনের দিকে তাকাই ও। এইবার কি করবি ছোঁয়া? সারাদিন আমায় অনেক জ্বালিয়েছিস, একটু কাছে যেতেই শার্ট নোংরা করার ভয় দেখিয়েছিস। এখন পালাবি কি করে? মনে মনেই হাসে স্বাধীন, কিন্তু মুখে গম্ভীর ভাবটা স্পষ্ট ফুটিয়ে রাখে। বলছি ভাইয়া, দিতেই হবে, না দিলে হয় না? অপশন 2টো, এবার তোর চয়েস। এটা তো খাওয়া যাবে না, আমি কি করব বলো তো? তাহলে ভালো কিছু খা। কিস কিন্তু অত্যন্ত সুস্বাদু, স্বাস্থ্যকর হৃদয়ের খাবার। ইহা হার্টকে ভালো রাখে। এটাও কি সাইকোলজি বিষয় ভাইয়া? হুম, এবার তাড়াতাড়ি। বলছি ভাইয়া, আমার একটা উইশ ছিল। আমি আমার প্রথম চুমু বাসর ঘরে আমার স্বামীকেই খাবো। সেদিন একবার মাথা ব্যথার জন্য তোমায় দিয়েছি, আজ আবার চেও না প্লিজ। অসহায় ভাবে বলে ছোঁয়া। ছোঁয়ার কথা শুনে স্বাধীন হেসে শেষ। পেট ফাটিয়ে হাসি আসছে ওর, কিন্তু সামনে থাকা বোকা মেয়েটার জন্য তাও পারছে না। একটা বুদ্ধি দিতে পারি তোকে। কি বলো? উৎসাহিত হয়ে বলে ছোঁয়া। তোর স্বামী তোর সামনে, তো তোর যখন ইচ্ছা বাসর ঘরে চুমু দেওয়ার, সেহেতু তুই চাইলে তোর স্বামী আজই বাসর করে ফেলতে পারে। তাহলে তোর উইশটাও পূরণ হবে। আবার আমার শর্ত। ওকে আর একটু লজ্জা দেওয়ার জন্য বলে স্বাধীন। লজ্জায় একেবারে রাঙা হয়ে গেল ছোঁয়ার মুখ। চোখ দুটো একেবারে নামিয়ে নিল। কিরে, অনুমতি দিচ্ছিস?
আবারও বলে স্বাধীন। ছি স্বাধীন ভাইয়া, তুমি বড়ই ঠোঁট কাটা। লজ্জা পেয়ে বলল ছোঁয়া। জানিসই তো আমি এমন, তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি দিয়ে দে। আর বেশি দেরি করলে কিন্তু সংখ্যা আরও বাড়বে। না না না, আমি দিচ্ছি, তুমি প্লিজ চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করে স্বাধীন। ছোঁয়া উঠে গিয়ে তাড়াতাড়ি ওর চোখে মুখে কয়েকটা ঝটপট দিয়ে এক দৌড়ে নিচের রুমে চলে গেল। ওর কাণ্ড দেখে এতক্ষণে চাপিয়ে রাখা হাসি ছড়িয়ে দিল ঠোঁটের আশেপাশে স্বাধীন। মাঝে মাঝে ছোঁয়াকে এমন লজ্জামাখা মুখে দেখতে ভীষণ ভালো লাগে ওর। এবার খুব তাড়াতাড়ি বাবা মাকে বলে ওকে একেবারে নিজের কাছে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ফাঁকা রাস্তায় অত্যন্ত রাগের বশে জোরে জোরে হাঁটছিল কেয়া। বাইরে এসেছিল হালকা কেনাকাটা করতে। ফিরতে ফিরতে একটু সন্ধ্যা হয়ে যায়, আর দেখা হয়ে যায় বাঁধনের সাথে। ছেলেটাও কেবল বাইক নিয়ে এদিকেই আসছিল। এই সময় কেয়াকে বাইরে দেখে পিছু নেয় কেয়ার। একদম কাছাকাছি গিয়ে দূর থেকে ডাক দেয়, এই যে মিস উগান্ডার পাবলিক, দাঁড়ান প্লিজ, খুব দরকারি কথা ছিল আপনার সাথে, থামুন না। পেছনে বাঁধনকে দেখে তার উপর উগান্ডা বলে ডাকায় প্রচন্ড রাগে চড়ে চড়ে হাঁটতে থাকে কেয়া। কিছুক্ষণ পরেই স্বাধীনের ক্লাস শুরু হবে। একসাথে ক্লাসরুমেই বসে আছে ছোঁয়া আর কেয়া। কেয়ার মাঝে আমূল পরিবর্তন। ছটফটে মেয়েটা শান্তভাবে রাগ করে বসে আছে। ছোঁয়া অনেকক্ষণ ধরে ওর রাগ ভাঙাতে এটা সেটা করছে, কিন্তু আজ যেন কোনো ভাবান্তরই নেই কেয়ার মাঝে। আপন মনে খাতায় আঁকিবুকি করছে। কি হয়েছে দোস্ত, তুই বলবি তো? না বললে আমি কি করে বুঝবো বল? আমার কিচ্ছু হয়নি, আমি তো নিজেই জানি না আমার কি হয়েছে, তোকে কি বলবো? কিন্তু এত রাগের কারণ কি, আর কি হচ্ছেটা কি তোর? তুই তো ছোট না, নিজের মনের অবস্থা ধরতে পারার মতো ক্ষমতা অবশ্যই তোর আছে। বিশ্বাস কর সোয়া, আমি সত্যিই বুঝতে পারছি না আমার কি হয়েছে। এর আগে কখনো এমন অস্বস্তি আমার হয়নি। এখন কি মনে হচ্ছে বুঝতে পারছি না। কখনো কাউকে হুট করে মনে হচ্ছে, তখন নিজের কাজকর্ম নিজেরই বিরক্ত লাগছে। আবার কখনো রুমে থাকতেই ভালো লাগছে না, মনে হচ্ছে বাইরে কোথাও ছুটে যাই। কি হয়েছে আমার, বলবি? তুই কি কোনোভাবে বাঁধন ভাইয়াকে নিয়ে আপসেট? সত্যি কি তোর ওনাকে বিরক্ত লাগে? যদি তাই হয় তাহলে আমি কথা দিচ্ছি, বাঁধন ভাইয়াকে আমি বোঝাবো, তোর থেকে দূরে থাকতে বলবো। উনি যথেষ্ট ভালো ছেলে, আমি বোঝালে নিশ্চয় বুঝবেন। না না, তা নয়, ওনাকে আমার খারাপ লাগে না। আর উনি যে কতটা ভালো মানুষ তা আমি জানি। কারণ একটা মানুষের ভেতর কতটা আদর্শ, সততা, দেশপ্রেম থাকলে এভাবে নিজের জীবন ঝুঁকিতে ফেলে কাজ করে যেতে পারেন। কিন্তু ওনাকে দেখলে কেন জানি আমার অস্বস্তি হয়, ছটপট করে মন। তখন খুব খুব অস্থির অস্থির লাগে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, যাচ্ছে তাই ব্যবহার করে ফেলি। গতকালও দেখা হয়েছিল ওনার সাথে, আমি বাজে ব্যবহার করে চলে যাই। এসব কেন হচ্ছে বল না? তুই শান্ত হ কেয়া, প্লিজ এভাবে ভেঙে পড়িস না। আচ্ছা আমায় একটা কথা বল, তুই কি পছন্দ করিস বাঁধন ভাইয়াকে? বললামই তো আমি জানি না, আমায় আরেকটু সময় দে। তুই সময় নে, নিজের সাথে বোঝাপড়া কর। দেখ বাঁধন ভাই কিন্তু তোকে ভালোবাসে, এখন তুই কি চাস সেটাই। চুপ করবি তুই? বাদর ভাইয়ের জন্য আর সাফাই গাইতে হবে না। শালা খচ্চর বাদর আমাকে বলে কিনা ও আর এখানে বেশি দিন থাকবে না, ওনার নাকি ট্রান্সফার হবে অন্য জায়গায়, চলে যাবেন। আমার কি সিদ্ধান্ত তাড়াতাড়ি যেন বলি। মুখ বেঁকিয়ে বলে কেয়া। কেয়ার কথা শুনে হেসে দেয় ছোঁয়া। বাঁধনকে বাদর বলায় কিছুটা জোরে হেসে ফেলে ছোঁয়া, কিন্তু ওর হাসিটাই যে অজান্তেই কারো বুকে তুফান তুলে দিচ্ছে তা কি ও জানে? ক্লাসের সময় হওয়ায় চলে এসেছিল স্বাধীন। রুমের দরজায় দাঁড়াতেই সবচেয়ে প্রিয় নারী কণ্ঠটির এমন হাসির ঝংকার ওর মনে আলাদা শিহরণ জাগায়। উক্ত হাসির মালকিন নারীটি যে একমাত্র তার, শুধু তারই ব্যক্তিগত, তা ভাবতেই বুকের মাঝে এক দফা টর্নেডো বয়ে যায়। মানব দেহের সৃষ্টির সূচনা সম্পর্কে লেকচার দিচ্ছে স্বাধীন। কিভাবে নারী জননকোষে জাইগোট গঠন হয় সেই সম্পর্কে বিস্তর আলোচনা করছে স্বাধীন। সামনে সকল ছাত্রছাত্রীরা আগ্রহের সাথে আলোচনা শুনছে। মুখে যে যতই বলুক, আসলে আমরা মানুষেরা একটু গোপন নিষিদ্ধ বিষয়গুলো জানতেই বেশি আগ্রহী। আর বিষয়টা যদি হয় মানব সৃষ্টির মূল রহস্য সম্পর্কে, এই বিষয়ে আগ্রহ না থাকা মানুষের
মানুষের সংখ্যা একদমই কম বলতে গেলে নাই। আর স্বাধীন মনোবিজ্ঞানের এই পর্যায়ে খুব যত্ন সহকারে এবং সতর্ক সহিত আলোচনা করছে, কারণ ওর ক্লাসে বসা বেশিরভাগ ছেলে মেয়ে টিনেজার, আবার কেউ কেউ হয়তো সবে সবে টিনেজার করেছে। তাই তো এই বয়সী ছেলে মেয়েদের মাঝে এই বিষয়ে আগ্রহটা একটু বেশিই থাকে। তাই তো প্রতিটা শিক্ষক বা পরিবারের সদস্যদের উচিত এই বিষয়টা খুব যত্ন সহকারে এদের বোঝানো। মনোবিজ্ঞানেও খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করা হয়, যাতে কেউ ভুল সিদ্ধান্ত নিতে না পারে। আর স্বাধীন এই বিষয়ে অত্যন্ত যত্নশীল। জাইগোট গঠন সম্পর্কে আলোচনার সময় স্বাধীন আর চোখে একবার ছোঁয়ার দিকে তাকায়। তার প্রেয়সী যে ওর বলা কথাগুলো শুনে লজ্জায় একাকার তা দেখতে পায়। ছোঁয়ার লজ্জামাখা মুখ দেখে হালকা মুচকি হাসে স্বাধীন। যেখানে সব ছেলেমেয়েরা উৎসুক হয়ে শুনছিল, সেখানে ওর লজ্জাপতি লজ্জায় মাথা নিচু করে মরমে মরে যাচ্ছে। কোনো রকমে এমন জান্নাতি দৃশ্য থেকে চোখ ফেরায় স্বাধীন। তারপর নিজের আলোচনায় মনোযোগ দেয়। স্বাধীনের মুখ থেকে এসব কথা কখনো শুনবে ভাবতেও পারেনি ছোঁয়া। স্বাধীনের গাম্ভীর্য দেখে ও এতদিন ভাবত এসব বিষয়েও কিছুই জানে না। মেয়েদের সম্পর্কে যেন একদম আনাড়িও, কিছুই জানে না। অথচ এসব বিষয়ে যে সে স্পেশালিস্ট তার ছোঁয়ার অজানা ছিল। আর এসব আলোচনা ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে, কান দিয়ে ধোয়া বেরোনো যাকে বলে। বাসায় গিয়ে স্বাধীনের সামনে ও দাঁড়াবে কি করে? মেয়েদের বয়ঃসন্ধিকালের প্রতিটি পরিবর্তন বৈশিষ্ট্য এই ছেলে যেমন ঝরঝর করে বলছে, যা অনেক মেয়েরই জানে না। কি লজ্জার বিষয় সাইকোলজি! ছোঁয়া ঘাড় নাড়াতে পারছে না, কোনো রকমে চুপ করে ক্লাসে বসে থাকলো। স্বাধীনের ক্লাস হয়ে যেতেই স্বাধীন বেরিয়ে যায় রুম থেকে। সাথে সাথেই ছোঁয়ার পিঠে পড়ে ধপাস করে একটা মায়ের। উফ বলে ছোঁয়া তাকাতেই কেয়া বলে ওঠে, হামি, তোর বর ক্লাসে কত মজার বিষয় বোঝাচ্ছে। কোথায় বরের কাছ থেকে ভালো করে সব কিছু শিখবি তা নয়, উনি লজ্জায় একেবারে লাল হয়ে যাচ্ছেন। ওনার লজ্জা পাওয়া দেখে মনে হচ্ছে বরটা ওর নয়, আমাদের। আর ওর ভাসুর, ছি, কি সব বিষয় এগুলো? স্বাধীন ভাই এগুলো সব জানে? না জানে না। তোর স্বাধীন ভাইয়া একেবারে অবুঝ শিশু, কচি খোকা। দেখলাম তো সেদিন কিচেনে, খোকাটা কেমন কোমর জড়িয়ে ধরে কাজে ডিস্টার্ব করছিল। প্লিজ বনু, এবার থাম। এসব বলে কি এখন আরো লজ্জা দিবি তুই আমায়? আমি না তোর বেস্ট ফ্রেন্ড হই? লজ্জায় মুখটা ছোট্ট করে বলে ছোঁয়া। হয়েছে হয়েছে, আর ঢপ মারতে হবে না, আর কিচ্ছু বলবো না। এবার তো অন্তত লজ্জা পাওয়া বন্ধ কর। কেয়ার কথায় হেসে ফেলে ছোঁয়া। তারপর দুজনে মিলে বাইরে যায়। এখন ক্লাস নেই, দুজনেই বাদাম কিনে আপন মনে চিবুচ্ছিল গাছের নিচে বসে। কেয়া গুনগুন করে গান গাইছিল, আর ছোঁয়া জায়গায় জায়গায় সুর দিচ্ছিল ওর সাথে। এমন সময় একজন অফিস সহকারী ওদের কাছে আসলো। ছোঁয়াকে জানতে চাইলে ছোঁয়া বলেও। উনি ছোঁয়া স্বাধীনের রুম দেখিয়ে বলেন, শাহরিয়ার স্যার ওকে একা ডাকছে, জরুরি দরকার, তাই তাড়াতাড়ি যেতে বলে চলে যান উনি। ছোঁয়া বুঝতে পারে না এই সময় স্বাধীনের কি দরকার হতে পারে। কি ব্যাপার বলতো, তোর জামাইয়ের আবার কলেজে এসেও কোনো সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের দরকার হলো না তো? যা গিয়ে দিয়ে আয়। বলেই ছোঁয়াকে ধাক্কা দেয় কেয়া। শয়তান মেয়ে, একদম হেয়ালি করবি না। আমি আছি নিজের জ্বালায়, জানি না কেন উনি এই সময় ডাকলেন। আজ আবার কোনো দোষ পেলেন কিনা, আর ও আছে মজা নেই। তোর কি যে এত ভাবিস? আরে এখন আর আগের মতো শাস্তি দেবে না, যা একবার গিয়েই দেখ। না, শাস্তি দেবে না। আজ রাতেই তো ঘন্টা ধরে কান ধরে দাঁড় করিয়ে রাখলো। বজ্জাত ছেলে কখনো ভালো হয়? মনে মনেই বিড়বিড় করে বলে ছোঁয়া। এত কি ভাবছিস? আরে বাবা জানা, গিয়েই দেখ। স্বাধীনের রুমের দরজায় দাঁড়িয়ে আছে ছোঁয়া। অনুমতির অপেক্ষায় দাঁড়াতেই স্বাধীন নিজেই বাইরে আসে। কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে প্রেয়সীর দিকে, তারপর নিজেই বলে, ভেতরে আসুন মিসেস শাহরিয়ার স্বাধীন, আপনার জন্য অপেক্ষা করছি। স্বাধীনের মুখে এমন সম্বোধন শুনে ছোঁয়া যেন আর এক পশলা লজ্জায় মাখামাখি হয়। মাথাটা নিচু করে ভেতরে যায়। গিয়ে দাঁড়াতেই স্বাধীন বসতে বলে। ছোঁয়া বসলে স্বাধীন বলে, আপনি কি ভুলে গেছেন মিসেস শাহরিয়ার, আপনি একজন সাইকোলজির স্টুডেন্ট, আর আপনার হাজব্যান্ড সেও একজন সাইকোলজির টিচার। সো
আপনার এত লজ্জা পেলেও হবে না। আবার আপনার জামাই যে কিছু জানে না এসব বিষয়ে এটা ভাবলেও চলবে না। মিসেস শাহরিয়ার স্বাধীন, আপনার হাজবেন্ড সবই জানে। সো আপনার এত অবাক হলে চলবে না। আর আপনার এত লজ্জা হলে সাইকোলজি পড়তে পারবেন না। তাই আপনার লজ্জা ভাঙানোর ব্যবস্থা আমাকেই করতে হবে। ছোঁয়ার কানের কাছে মুখ নিয়ে কথাগুলো বলে স্বাধীন। আর ছোঁয়া স্বাধীনের মুখের প্রতিটি কথায় কেঁপে ওঠে। প্রচণ্ড লজ্জায় আর জড়তায় আঁকড়ে ধরে ওকে। কোনো রকমে রুম থেকে বেরিয়ে চলে আসে ছোঁয়া। ভুলেও আর স্বাধীনের দিকে ফিরে তাকায় না। স্বাধীনও বুঝতে পারে ওর প্রিয়তমার লজ্জা। সে যে স্বাধীনের চোখে চোখ রাখার ভয়ে পালিয়ে গেল তার স্বাধীন জানে। ঠোঁটের কোণে শোভা পেল ওর চিরায়িত সেই বাঁকা হাসি। পরন্ত বিকেলে ছাদে গাছে পানি দিচ্ছে ছোঁয়া। সূর্যটা দিনের পাট চুকিয়ে আজকের মতো অস্ত যাচ্ছিল। চারদিক একটা ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি বিরাজমান। নিঃশব্দে গাছে পানি দেওয়ার সময় ছোঁয়া হঠাৎই একবার করে পুরোনো দিনের সিনেমার কোনো একটা গান গুনগুন করে উঠছে। চুপচাপ ছাদের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বাধীন আবিষ্কার করলো গানের কথাগুলো। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয়না পরাণে, অন্তর আমার রয়না অন্তরে। এমনই ছিল গানের কথাগুলো। এমন সুন্দর একটা গধূলি লগ্ন কারই বা না ভালো লাগে। প্রিয়তম যখন এত সুন্দর বিকেল উপহার দেয়, এর চেয়ে শান্তিদায়ক কোনো বিকেল হতে পারে না। স্বাধীন চুপচাপ গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল ছোঁয়াকে। হঠাৎ কেউ এমন করে ধরায় ছোঁয়া কিছুটা ভয় পেয়ে চিৎকার করতে চায়। আর তখনই প্রিয় মানুষের গন্ধটা নাকে আসে। এই গন্ধ সে কখনোই ভুলতে পারে না। এটা সেই গন্ধ যেটা 1000 বার স্বাধীনের টি শার্ট থেকে নিয়েছে ছোঁয়া। এত মিষ্টি একটা গন্ধ যা বারবার বিমোহিত করে ছোঁয়াকে। এমন মাদকময় গন্ধে ছোঁয়া 1000 বার ডুবতে চায়। পানি দেওয়ার ঝাঝারিটা নিচে রেখে ছোঁয়া অযথায় গোলাপ গাছের একটা পাতা ছিঁড়ে হাতের মধ্য দিয়ে মোচড়ায়। স্বাধীনের স্পর্শেও কতটা কাতর, এ যেন তারই বহিঃপ্রকাশ। কি হলো, থামলি কেন? এই তো, আমায় একদিন না দেখলে নাকি ভালো লাগে না। এবার আমি অনেক কাছে এসেছি, এবার গা। এই তো গায়ে স্বাধীন ভাই। আর আপনি কখন ছাদে আসলেন? কিছুক্ষণ আগে এসেছি। বলেই স্বাধীন গোলাপ গাছ থেকে একটা টকটকে লাল গোলাপ নিয়ে ছোঁয়ার কানে খোপায় গুজে দেয়। ছোঁয়ার সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে যায়। ঠিক বোঝা যায় না ওই লাল টকটকে গোলাপটা সুন্দর নাকি পাশেই দাঁড়ানো লাজুকতার মতো কিশোরীটা। স্বাধীনের মনে হয় এই কিশোরীটাই বেশি সুন্দর, কারণ একটা গোলাপ ততক্ষণই সুন্দর যতক্ষণ একে সুন্দর জায়গায় প্রতিস্থাপন করা যায়। কিন্তু কিশোরীটা সর্বক্ষণ সুন্দর, সব পরিবেশে সব জায়গায় সমানভাবে নিজের জৌলুস ছড়ায়। এই ছোঁয়া, আমরা আর কতদিন রে এমন লুকিয়ে লুকিয়ে প্রেম করব? মাকে তুই বলছিস না কেন? আর সময় তো খুব বড় মা করতে পারিস। আর আমার বেলায় খালি চুপ। আমি যে কতটা কষ্ট পাচ্ছি তা তো দেখছিস না? কেন তুমি বলতে পারো না? সমস্যাটা তো সৃষ্টি তুমিই করেছো, তাই সাবধানটাও তুমিই করবে। আমায় বলছো কেন? আর আমি এসব বিষয়ে বড় মাকে কিছু বলতে পারবো না। আমি কি করে বলবো? আর ভারী দুষ্টু মেয়ে তো তুই। আমাকে জ্বালাতে পোড়াতে তোর খুব ভালো লাগে, তাই না? তো তোমাকে পড়াতে? ও মা, স্বাধীন ভাইয়া তুমি কি বলো? কোথায় পড়েছে তোমার? কই দেখি দেখি। স্বাধীনকে আরো রাগাতে বলে ছোঁয়া। স্বাধীনও সত্যি সত্যি শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলে, এই দেখ, এখানে পড়ে। এই জ্বালা শুধু তোর জন্য। তুই পারিস আমায় শান্তি দিতে? আমি তো এত কিছু জানি না। স্বাধীনকে আরো রাগাতে বাচ্চাদের মতো করে বলে ছোঁয়া। প্রিয় বন্ধুরা, এই গল্পের 3য় পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে। সেই পর্যন্ত সকলে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।